আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে গন্ধম তুমি খেয়েছো? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা রোহিত নিয়ে, যেটি পরিচালনা করেছেন হাওয়া খ্যাত পরিচালক মিসবাউর রহমান সুমন। মিস্ট্রি ড্রামা জনরার এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, মুস্তাফিজুর নূর ইমরান, হাসানুল ইয়ামিন রিয়াদ সহ আরো অনেকে। সিনেমায় আমরা দেখতে পাই এক গ্রামীণ পটভূমিতে সাধু নামের প্রায় মধ্যবয়সী এক কৃষক বিয়ে করে আনে এক মানসিক বিকারগ্রস্ত অল্প বয়সী নারীকে। বিয়ের পর থেকে স্ত্রীর নানা পাগলামিতে সামাজিকভাবে বিব্রত এবং ব্যক্তিগতভাবে অশান্তির মধ্যে পড়ে সাধু। ঘটনাচক্রে একদিন কাজ করার সময় গাছ থেকে পড়া একটা তাল সাধু তার স্ত্রীকে এনে দিলে সেই তাল দিয়ে সে তৈরি করে অমৃত স্বাদের এক পিঠা। এর পরপরই তাদের জীবনে আসতে থাকে একের পর এক দুর্যোগ। রোহিত আমার জন্য এই বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা ছিল। একটা টপ চার্ট করেছিলাম আমি, সেখানে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা অফ দিস ইয়ার, সেগুলোর মধ্যে এক নম্বরই ছিল রোহিত। কারণ আমি আসলে সিনেমা হলে সিনেমা দেখতে পছন্দ করি এবং সিনেমা হলে সিনেমা দেখার সবচেয়ে বড় কারণটাই হচ্ছে অভিজ্ঞতা। যে একটা অভিজ্ঞতা সিনেমা হলে গিয়ে পাওয়া যায়, সেটা ঘরে বসে পাওয়া যায় না। এবং এই ডিরেক্টরের আগের যে সিনেমাটা ছিল হাওয়া, সেই সিনেমায় অনেকগুলো ভালো দিক ছিল, কিন্তু সবচেয়ে যে মূল যে কারণে সিনেমাটা আমার এত প্রিয় সেটা হচ্ছে যে ওই সিনেমাটার মধ্যে এমন একটা অভিজ্ঞতা আমি পেয়েছিলাম যেটা আমি এর আগে কোনো বাংলাদেশি সিনেমায় পাই নাই। অভিনয় শিল্পীদের দক্ষতা তো আছেই, তার পাশাপাশি সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই জিনিসগুলোর মাধ্যমে এমন একটা আবহ নির্মাতা সৃষ্টি করতে পেরেছিলেন যে আমার কাছে মনে হয়েছিল যে আমি যেন ওই মাছ ধরা নৌকার মধ্যেই আছি। আশেপাশে মনে হয় আমার এই জেলেগুলো ঘুরপাক খাচ্ছে বা তাদের অ্যাক্টিভিটিগুলো করছে, আমি মনে হয় ওই জায়গাটাতেই আছি। এরকম একটা অভিজ্ঞতা আমি পেয়েছিলাম এবং সেই ধরনের একটা অভিজ্ঞতা পাবো বলেই এই সিনেমাটা আমার এত বেশি আকাঙ্ক্ষিত ছিল। এই জায়গাটাতে আমি বলবো যে এই সিনেমাটা আমাকে যতটুকু প্রত্যাশা ছিল ততটুকুই আমি এই সিনেমা থেকে পেয়েছি। যেই জায়গাটাতে এটার সেটিংটা হয়েছে একটা পাহাড়ি গ্রামীণ অঞ্চল, সেখানে অনেক গাছপালা আছে, নদী আছে, অনেক প্রাকৃতিক দৃশ্য আছে, জঙ্গল আছে। এই জায়গাগুলোতে যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড তৈরি করা এবং সিনেমাটোগ্রাফির যে ব্যবহার, তাতে করে আমি সত্যি আমার মনে হচ্ছিল যে আমি ওই গ্রামাঞ্চলে মনে হয় হাঁটাহাঁটি করছি। জঙ্গলের দৃশ্য, গাছপালার পাতা নড়াচড়ার যে এক ধরনের সাউন্ড, এই জিনিসগুলো এতটা বাস্তবসম্মতভাবে ধারণ করা হয়েছে। এবং বিশেষভাবে বলতেই হয় অনেকগুলো বৃষ্টির সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্সগুলোর মধ্যে মনে হচ্ছে যে আমি ঘরের মধ্যে এরকম বসে আছি এবং এরকম বৃষ্টির আওয়াজ আসছে। এতটাই জীবন্ত একটা এক্সপিরিয়েন্স আমি এই সিনেমার মাধ্যমে পেয়েছি। সো এই ব্যাপারটা আসলে ধন্যবাদ দিতেই হয় যে আরেকটা অসাধারণ এক্সপিরিয়েন্স এই সিনেমার মাধ্যমে আমাদের উপহার দিয়েছেন পরিচালক মিসবাউর রহমান সুমন। সিনেমাটা দেখার অভিজ্ঞতাকে এতটা বিশেষ করে তোলার পেছনে তিনটা ডিপার্টমেন্টের মুনশিয়ানা ছিল অনস্বীকার্য, আর তা হলো সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন এবং মিউজিক। রোহিতের সিনেমাটোগ্রাফিতে ছিলেন জোহায়ের মুসাফির জ্যোতি, মিউজিক কম্পোজার হিসেবে ছিলেন রাশেদ শরীফ শোয়েব এবং সাউন্ড ডিজাইনে ছিলেন রাশেদ শরীফ শোয়েব, সজীব রঞ্জন বিশ্বাস এবং রাজেশ সাহা। এই তো গেল টেকনিক্যাল অ্যাচিভমেন্টের কারণে এই যে আবহে আবিষ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা তো 10 on 10। এরপরে যেই ব্যাপারটা সিনেমাটাকে এত বেশি স্পেশাল করে তোলে সেটা হচ্ছে এই সিনেমার মাধ্যমে যেসব চরিত্র তৈরি করা হয়েছে, সেসব চরিত্রকে যারা রূপায়িত করেছেন তাদের অসাধারণ এবং বাস্তবসম্মত অভিনয়, যার কারণে মনে হয় যে একটা ডকুমেন্টারি দেখছি, ওই অঞ্চলের মানুষদের একটা ডকুমেন্টারি দেখছি। যেসব অভিনেতা অভিনয় করছেন তাদের মধ্যে নাজিফা তুষির কথা সবার আগেই বলতে হয়। তার ইন্ডাস্ট্রিতে লঞ্চটা হয়েছিল একজন আরবান সেন্ট্রিক একটা সিটি গার্ল, একটা গ্ল্যামারাস গার্ল হিসেবে বা নায়িকা হিসেবেই তার লঞ্চ হয়েছিল এবং তিনি ওই ধরনের চরিত্রও কিন্তু খুব সাবলীলভাবে পারফর্ম করেন। এই ধরনের চরিত্রে তাকে যে ভাবা হয়েছে, এরকম যে চিন্তাটা করেছেন, সেজন্যই তাকে প্রথমে ধন্যবাদ দিতে হয় এবং সে বিশ্বাসের মর্যাদা তুষি একেবারে 100 on 10 দিয়েছেন। যে ব্যাপারটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে সেটা হচ্ছে যে এই পাগলির বা একটা মানসিক বিকারগ্রস্ত নারীর অভিনয়ের যে অভিব্যক্তি, এগুলোর পাশাপাশি তিনি ওই অঞ্চলের যে ডায়ালেক্ট, এটা এত চমৎকার ভাবে রপ্ত করেছেন। তার পাশাপাশি এই যে বিভিন্ন গৃহস্থালীর কাজকর্ম করা, মাটির চুলায় রান্না করা বা ঘরের চালের মধ্যে লাউ রয়েছে সেটা কেটে মই দিয়ে নেমে, এই ধরনের দৈনন্দিন যে কাজকর্ম, এইটার যে দক্ষতা, তিনি যে একটা শহুরে মেয়ে, আমি যতদূর জানি তিনি যে এই ব্যাপারগুলোর সাথে হয়তো তার জীবনের মধ্যে এই জিনিসগুলো নাই, তারপরও তিনি এতটা দক্ষতার সাথে জিনিসগুলো পুল অফ করতে পেরেছেন। আমার কাছে সত্যি মনে হয়েছে যে ওই অঞ্চলেরই একটা মেয়ের কর্মকাণ্ড বোধহয় দেখছি। এই সবকিছুর কারণে আসলে এই চরিত্রটা এত বিশ্বাসযোগ্যতা পেয়েছে। এই সিনেমা দেখার পর থেকে আমি ডেফিনেটলি নাজিফা তুষির ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান্স। আমার সবচেয়ে পছন্দের, এই প্রজন্মের যারা অভিনেত্রী কাজ করেন তাদের মধ্যে সবচেয়ে পছন্দের তালিকায় এখন সবচেয়ে শীর্ষেই রয়েছে নাজিফা তুষি। আর মুস্তাফিজুর নূর ইমরানের কথা যদি বলি, এই সিনেমায় তিনি এ ধরনের পারফরমেন্স যে দেবেন এটা প্রত্যাশিত ছিল। নাজিফা তুষির ব্যাপারটা একটু সারপ্রাইজিং ছিল, কিন্তু তিনি এই ধরনের চরিত্র পুল অফ করতে পারবেন, তার মধ্যে ওরকম ম্যানারিজম আছে, দক্ষতা আছে, তিনি ডায়ালগ ক্যাচ করতে পারবেন, এটা আমি জানতাম। অফকোর্স তার পারফরমেন্স থেকে অনেক স্যাটিসফাইড। তিনি যে এই ক্যারেক্টারটার মধ্যে যে আক্ষেপ রয়েছে, তিনি যে সামাজিকভাবে হিউমিলিয়েটেড হচ্ছেন, তার যে আকাঙ্ক্ষা, এই ব্যাপারগুলো তিনি যেভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন পর্দায়, হ্যাটস অফ।
এই দুজনের অভিনয়ের কারণে আসলে সিনেমাটা এত বেশি জীবন্ত হয়ে ওঠে। তৃতীয় যে ব্যাপারটা বলবো যে সিনেমার গানগুলো আসলে সত্যি অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো। বাট আক্ষেপের বিষয় হচ্ছে যে প্রমোশনের সময় যেসব গান ইউটিউবে মুক্তি পেয়েছিল তার কিন্তু বোধহয় 2টা গানই সিনেমায় ব্যবহার করা হয় নাই, জাস্ট মন ছাড়া কি গানটা ব্যবহার করা হয়েছে, তাও এমন একটা জায়গায়, একটা মেলার দৃশ্যের সময়। সেখানে গানটার প্লেসমেন্টটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ছিল, মানে আমি আশা করছিলাম যে গানটা হয়তো অন্য জায়গায় ব্যবহার হবে এবং সিনেমার গানগুলো, বাকি যে গানগুলো ছিল যদি আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হতো আমার মনে হয় আরেকটু এঙ্গেজিং হতো সিনেমাটা। গানগুলো কিন্তু আলাদাভাবে ইউটিউবে আপনারা নিশ্চয়ই শুনেছেন, অসাধারণ, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। এবছরের অন্যতম শ্রেষ্ঠ সাউন্ড ট্র্যাক হয়েছে এই সিনেমার গানগুলো। আফসোসের সাথে বলতে হচ্ছে যে এতগুলো পজিটিভ দিক থাকার পরও সিনেমাটা থেকে আমার আলটিমেট যতটুকু প্রত্যাশা ছিল তার পুরোটা পূরণ হয় নাই। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাতে নির্মাতা একটু বেশি দুর্বোধ্য একটা ন্যারেটিভ ব্যবহার করেছেন। অনেক সিনেমার অনেক দূর অবধি ন্যারেটিভটা আমরা যারা সাধারণ দর্শক আছি, যারা সাধারণ চোখে একটা গল্প দেখার চেষ্টা করি, তারা কিন্তু রিলেট করতে পারবো বা দেখে মজা পাবো, বিনোদন পাবো। সাধুর পাগলা বউ বিভিন্ন আচরণ করছে, সেগুলো বেশ মজা দেয়, বিনোদন দেয়। এবং তিনি যে এটাতে একটা ডিলেমায় ভুগছেন যে তিনি তার ওয়াইফকে ফেলে দিয়ে আসবেন কিনা নাকি তার সাথে রাখবেন, এই জিনিসগুলোও কিন্তু রিলেটেবল বা বোঝার মতো। কিন্তু ইন্টারভালের পর থেকে গল্পটা আসলে খুব একটা বেশি ইভেন্টফুল হয় না, মানে আননেসেসারি অনেক স্লো লাগে গল্পটা, এবং অনেকগুলো ব্যাপার অনেক বেশি রহস্যময় রেখে দিয়েছিলেন পরিচালক এবং ওপেন টু মাল্টিপল ইন্টারপ্রিটেশনের একটা অবস্থায় আমাদের রেখে দিয়েছেন যে এই ব্যাপারগুলোকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যায়। ইয়েস, আই গেট ইট যে সিম্বলিজম বা মেটাফরিক্যাল যে টুল ব্যবহার করা হয় সিনেমাতে, সেটা হয়তো সব ধরনের দর্শক সেটাকে হজম করতে পারবেন না। আই গেট ইট, এবং এটাতে কোনো অন্যায় কিছু নাই। প্রবলেমটা হচ্ছে যে আমি যতটুকু বুঝি, আমার সীমিত সিনেমা জ্ঞানে যতটুকু আমার বুঝে আসে, সেটা হচ্ছে যে আপনি মেটাফরিক গল্প বলেন বা সিম্বলিজমের ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সারফেস লেভেলে একটা বোধগম্য গল্প তো আপনি দর্শকদের সামনে প্রেজেন্ট করবেন। যেমন বাংলাদেশে এই সিম্বলিজমের ব্যবহার আমি সর্বোচ্চ যদি উদাহরণ দেই সেটা হচ্ছে যে জহির রায়হানের জীবন থেকে নেওয়া, যেখানে একটা পরিবারের গল্প এবং এখানে পরিবারের যে কর্ত্রী তার মাধ্যমে ওই সমাজের স্বৈর শাসক তাকে মেটাফরিক্যালি প্রেজেন্ট করা হয়েছে রওশন জামিলের ওই ক্যারেক্টারটার মাধ্যমে। এইটুকু যদি আপনি নাও বোঝেন, ধরে নিলাম এটুকু আপনি বোঝেনই না, তারপরেও কিন্তু একদম সারফেস লেভেলে কিন্তু একটা গল্প কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন। পরবর্তীতে আপনি সেটা বিভিন্ন জনের কাছ থেকে আপনি শুনে বুঝেন বা না বুঝেন সেটা অন্য কথা, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি সারফেস লেভেলে একটা গল্প বুঝে বিনোদিত হতে পারছেন। কিংবা এই ডিরেক্টরের আগের সিনেমার কথাই যদি ধরি আমি, হাওয়া, ইনফ্যাক্ট ওই সময়ও কিন্তু অনেক দর্শকের অভিযোগ ছিল যে তারা এন্ডিংটা বুঝে নাই বা কোন রেফারেন্স থেকে কি আসলো বুঝে নাই। আমার কিন্তু ওই গল্পটা বুঝতেও কোনো সমস্যা হয় নাই, যে একটা মাছ ধরা নৌকা, সেখানে কিছু চরিত্র রয়েছে, তারা অ্যাক্সিডেন্টালি একটা নারী দেহ আবিষ্কার করে, সে জীবন্ত হয়ে যায়, খুব রহস্যময় একটা নারী, তাকে ঘিরে জেলেদের মধ্যে কারো কারোর মধ্যে একটু লালসার জন্ম নেয় এবং তার ফলে একটা তাদের একটা কর্মফল তারা একে একে ভোগ করতে থাকে। এর মধ্যে মিথিক্যাল হয়তো বিভিন্ন ব্যাপার থাকতে পারে, কিন্তু এমনিতে সিনেমাটা দেখার সময় যে সিনেমাটা কিছু বুঝতে পারছি না এরকম কিন্তু মনে হয় নাই। পরবর্তীতে আমি যখন বিভিন্ন এক্সপ্লেনেশন দেখেছি যে আচ্ছা এটা তো চাঁদ সওদাগর বা এরকম বিভিন্ন রেফারেন্স রয়েছে, তখন সিনেমাটার ব্যাপারে আমার শ্রদ্ধা বা ভালো লাগাটা আরো বেড়ে গিয়েছিল যে আচ্ছা সিনেমাটার লেয়ারে এই ব্যাপারগুলো আছে। রইতে যে ব্যাপারগুলো হয়েছে, যে আগের থেকেই বলা হচ্ছিল যে আদম হাওয়ার একটা আখ্যান, গন্ধম ফলের যে একটা রেফারেন্স, এই ব্যাপারটার সাথে একটা রিলেট করার মতো একটা গল্প বলা হয়েছে। আমি না ওরকম করে আসলে সিনেমাটা দেখার সময় ওরকম স্পষ্টভাবে কিছু বুঝি নাই। আচ্ছা স্পষ্ট করে বা মেটাফরিক্যালি বা সিম্বলিজম আমি না হয় নাই বুঝতে পারলাম, কিন্তু একটা গল্পের যে চরিত্রগুলো কি করছে শেষ পর্যন্ত সারফেস লেভেলে অতটুকু তো আমি বুঝতে পারবো, এতটুকু তো আমি ডিজার্ভ করি একজন দর্শক হিসেবে, ওই জিনিসটাও আমি আসলে বুঝতে পারি নাই। সো এই জায়গাটাতে আসলে আমার কাছে এই সিনেমাটা ফুল মার্ক পায় না। আপনারা বলতেই পারেন যে এই সিনেমা বুঝতে হলে আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে অ্যান্ড অল দ্যাট। আমি আসলে সত্যি ওরকম এই ধরনের ধারণায় আমি বিশ্বাস করি না। একটা সিনেমা অ্যাটলিস্ট স্বাভাবিকভাবে বোঝার জন্য যতটুকু দরকার, আমার নিজের মাতৃভাষায় আমি একটা গল্প দেখছি, এটা তো কোনো ইংরেজি বা বিদেশি ভাষায় দেখছি না, আমার নিজের মাতৃভাষায় আমাদেরই দেশের চরিত্রগুলো, তাদেরই একটা গল্প, আমি কি ঘটছে গল্পে, পর্দায় কি ঘটছে, এটুকু যদি আমি বুঝতে না পারি স্বাভাবিকভাবে, এটার অন্তর্নিহিত অর্থ না হয় আমি বুঝতে না পারলাম, আমার জ্ঞানের অভাব, কিন্তু একদম স্বাভাবিক চোখে কি ঘটছে সেটাও যদি আমি অনুধাবন না করতে পারি, তাহলে আসলে এটা কিভাবে মাস্টারপিস হয় এটা আসলে আমার বোধে আসে না। আমি সিনেমার অন্য দিকগুলোতে অবশ্যই ফুল মার্ক দেব, টেকনিক্যাল সাইড 10/10, পারফরমেন্স 100/10, এত ভালো ছিল, এবং সিনেমার মিউজিক, গান টান সব কিছু ভালো ছিল, গল্পের বিগিনিংটা দুর্দান্ত ছিল, কিন্তু এন্ডিংয়ে যেসব রেফারেন্সের কথা বলা হচ্ছে সেসব রেফারেন্সের সাথে আসলে সরাসরি আমি আসলে কোনো মিল পাচ্ছি না, বা
ওগুলো আসলে পরবর্তীতে আলোচনার বিষয়। সিনেমাটা দেখার সময় আমি পুরোপুরি মানে শেষের দিকে কি হইলো, কেন এরকম হইলো, কোথায় গেল সাধুর বউ, এই জিনিসগুলো আসলে একটু হতাশাজনক আমার কাছে ছিল। এই ধরনের রিভিউ করলে অনেকেই বলেন যে আপনি শাকিব খানের সিনেমাই দেখেন, আপনার জন্য ওরকম আইটেম সং আলা বা এইসব ঢিসুম আলা সিনেমাই এগুলো আপনাদের জন্য না। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের আর্ট হাউস কোনো সিনেমাকে কি আমি এই জীবনে প্রশংসা করি নাই? আমার চ্যানেলে তো অসংখ্য ভিডিও এর ধরনের আছে। এই পরিচালকেরই হাওয়া সিনেমাটা কি এ ধরনের আর্ট হাউস মেটাফরিক্যাল ফিল্ম ছিল না, যেটা নিয়ে অসংখ্য সমালোচনা হয়েছে? ওটা কি আমি সাপোর্ট করি নাই? আপনারা যদি অলরেডি এই সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।